বছরের মধ্যে ফ্রান্সের সঙ্গে বাণিজ্যের আকার দ্বিগুণ করতে চায় বাংলাদেশ। ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। লন্ডন স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ঢাকার শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। ব্যবসায়ীদের আগ্রহ প্রকাশ। তৃতীয় টার্মিনাল নির্মাণে 11 মার্চ পর্যন্ত প্রতি রাতে বন্ধ শাহজালাল বিমানবন্দরের রানওয়ে। দিনের শিডিউলে সমন্বয় হচ্ছে ফ্লাইট। বিদেশি স্ক্যামারদের সঙ্গে হাত মিলিয়ে ভুয়া আইপি অ্যাকাউন্ট খুলে দেশীয় চক্রের প্রতারণা। সিরাজগঞ্জ থেকে 2 জন গ্রেফতার। এবং ডিজেলের বাড়তি দামের নেতিবাচক প্রভাব কৃষিতে। উৎপাদন ব্যয় বাড়ায় ফসলের ন্যায্য দর পাওয়া নিয়ে অনিশ্চয়তায় চাষিরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি খান তাজদিন হাসান। এই মুহূর্তে কুমিল্লার ভাওরখোলা ইউনিয়নে আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি, রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি এবং মাদারীপুরের গোপালপুরে ইউনিয়নে আছেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ। সরাসরি যাব তাদের কাছে। প্রথমে যাচ্ছি বাপ্পির কাছে। বাপ্পি, তাজনীন, ভোটাধিকার একজন নাগরিকের সর্বোচ্চ সম্মান, সর্বোচ্চ অধিকার। সেই অধিকার প্রয়োগ করছেন প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা। আমরা সকাল থেকে রয়েছি কুমিল্লার মেঘনা উপজেলার ভাওরখোলা ইউনিয়নে এবং এই ভাওরখোলা ইউনিয়নের আমরা সকালে দেখিয়েছিলাম 3 নম্বর ওয়ার্ডে আমরা ছিলাম, সেখানকার ভোটের অবস্থা দেখিয়েছিলাম। ঠিক এই মুহূর্তে আমি রয়েছি 5 নম্বর ওয়ার্ডে। এখানকার ভাওরখোলা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এবং এখানকার অবস্থা যদি আপনি তাজদিন দেখেন, এখানে কিন্তু নারী পুরুষ আলাদা হয়ে কিন্তু তারা দীর্ঘ লাইনে তারা অপেক্ষা করছেন, দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। অর্থাৎ ভোটাধিকার বা ভোটের যে অধিকার, সেই অধিকার প্রয়োগের জন্য সাধারণ মানুষের যে আগ্রহ, যে উচ্ছ্বাস, সেটি কিন্তু এই দীর্ঘ সারি দেখলেই বোঝা যায়। এবং আপনাকে আমি একটু জানিয়ে রাখি যে সকাল থেকে আমি এখানে আছি কুমিল্লার মেঘনা উপজেলা এবং মেঘনা উপজেলায় আমার চোখের সামনে এখন পর্যন্ত আমি কোনো অপ্রীতিকর ঘটনা খুঁজে পাইনি এবং যারা আছেন ভোট দিতে এসেছেন তারা কিন্তু অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারাও যথেষ্ট দায়িত্বশীলতার পরিচয় দিচ্ছেন যাতে ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, মানুষ যাতে তার যে সর্বোচ্চ অধিকার, শুরুতে যেটা বললাম, সেই ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং একটু জানিয়ে রাখি, এই যে ভোট কেন্দ্রে আমরা রয়েছি, এই ভোট কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা 1518 জন, নারী 737 এবং পুরুষ 781। এবং এখানে এখন যাদেরকে আমরা অপেক্ষা করতে দেখতে পাচ্ছি তারা কিন্তু যথেষ্ট মানে ধৈর্য ধরে অপেক্ষা করছেন, কারণ এত বেশি সংখ্যক মানুষ রয়েছে। সেই তুলনায় বুথের সংখ্যা আমরা কম দেখতে পাচ্ছি, যদিও ছোট কেন্দ্র, সেই অনুপাতে যে কয়েক পরিমাণ বুথ দেওয়া হয়েছে তার থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভোটারের সংখ্যা বেশি। দীর্ঘ সময় ধরে অপেক্ষা করলে তাদের মধ্যে আমরা কোনো বিরক্তি কিংবা আমরা কোনো অস্বস্তি লক্ষ্য করিনি, তাদের মধ্যে এক ধরনের আনন্দ, উৎসাহই আমরা দেখতে পাচ্ছি। মাদারীপুরের খবর জানবো ভোটের, সেখানে রয়েছেন সহকর্মী অভিজিৎ। মাদারীপুরের কি অবস্থা এই মুহূর্তে? ধন্যবাদ বাপ্পি। মাদারীপুরের সকাল 8টা থেকে কালকিনি উপজেলার 13টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ শুরু হয়েছে, কিন্তু সকাল 10:30টার দিকে সাহেবরামপুর ইউনিয়নের আন্দারচর যে উচ্চ বিদ্যালয় আছে সেখানে কিন্তু দুই পক্ষ হচ্ছে চেয়ারম্যান পদপ্রার্থী স্বতন্ত্র এবং নৌকার দুই পক্ষ তারা ভোট কেন্দ্র দখল করার চেষ্টা করে। এর পরপরই এই ভোট কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণ স্থগিত করা হয় এবং ভোটারদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ, র্যাব এবং বিজিবি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে আসেন এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং ভোটাররা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে যায় এবং তাদের মাঝে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রশাসন যে সমস্ত লোকজন দুর্বৃত্ত রয়েছে হাত বোমা এবং ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন তাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং পরবর্তীতে যারা ভোটার রয়েছেন তাদেরকে ভোট কেন্দ্রে এসে নির্বিঘ্নে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।
বর্তমানে যে সাবরামপুর 3 নম্বর ওয়ার্ড এবং 3 নম্বর ভোট কেন্দ্র, সেখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে এবং ভোটারদেরকে আহ্বান করা হচ্ছে যে তারা সুষ্ঠুভাবে যেন তারা ভোট দিতে আসেন, এবং সেই আহ্বান করা হচ্ছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, তবে এই যে হাত বোমা এবং ককটেল বিস্ফোরণের ঘটনা এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে আমরা কথা বলেছিলাম মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার চাই লাউ মারমার সাথে, তিনি জানিয়েছেন যে এই ঘটনা যারা ঘটেছেন তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং ভোট গ্রহণ প্রায় 1.5 ঘন্টার মতো ভোট গ্রহণ বন্ধ ছিল। বর্তমানে ভোটারদেরকে আহ্বান করা হচ্ছে তারা যেন নির্বিঘ্নে এসে ভোট দেয় এবং যারা তাদের পছন্দের প্রার্থীকে বেছে নেওয়ার জন্য তাদেরকে আহ্বান করা হচ্ছে। আর ভোট কেন্দ্রের ভিতর এবং বাইরের চারপাশ আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছেন, যাতে পরবর্তীতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে, সেই হিসেবে তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছেন এবং বহিরাগত যারা আছেন তাদেরকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে। তো সবকিছু মিলে বলা যায় যে ভোটারদের মাঝে যে আতঙ্ক ছড়িয়েছিল, সেই আতঙ্ক আসলে কিছুটা কমতে শুরু করেছে এবং ভোটাররা ভোট কেন্দ্রে আসা শুরু করছেন এবং তাদের নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। এর আগে গতকালকে কিন্তু মাদারীপুরের কালকিনির সিটি খান ইউনিয়নে কিন্তু শতাধিক ককটেল বিস্ফোরণ হয় এবং 20 জনের মতো আহত হয়েছিল। সবকিছু মিলে বলা যায় যে মাদারীপুরের সর্বশেষ যে খবর, সেখানে কালকিনির আন্ডারচরে সেখানে একটু যে সকালে সমস্যা হয়েছিল সেটা আসলে প্রশাসন নিয়ন্ত্রণ নিয়ে আসছিল। তো এই ছিল আমার কাছে মাদারীপুরের কালকিনির 3 নম্বর সাহেবরামপুর ইউনিয়নের 3 নং ওয়ার্ডে আন্ডারচরে ভোট কেন্দ্র থেকে সর্বশেষ। আমরা এখন চলে যাচ্ছি খুলনায়, আমরা চলে যাচ্ছি রাজশাহী রকির কাছে। রকি, রাজশাহীর 2টি উপজেলার 16টি ইউনিয়নে আজ ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। সকাল 8টা থেকে যথারীতি ভোট গ্রহণ শুরু হয়েছে। আপনাদের জানিয়ে রাখি কিছু তথ্য। ভোট গ্রহণ শুরু হওয়ার আগ থেকেই কিন্তু ভোটাররা লাইনে দাঁড়িয়ে উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিচ্ছেন, এমনটাই আমরা দেখেছি। সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে আমরা ঘুরেছি, আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাইনি এবং শান্তিপূর্ণ পরিবেশেই ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। গোদাগাড়ির 9টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন 32 জন, সংরক্ষিত নারী সদস্য পদে এখানে 103 জন এবং সাধারণ সদস্য পদে 325 জন প্রার্থী এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন। পাশাপাশি গোদাগাড়িতে মোট ভোটার সংখ্যা 2,15,869 জন এবং তানোরে যেখানে 60টি ইউনিয়নে এখানে ভোট হচ্ছে এবং এখানে মোট ভোটার সংখ্যা রয়েছে 1,85,000। 60টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী এখানে 30 জন এবং সাধারণ পদে প্রার্থী রয়েছেন 237 জন এবং এখানে ভোটের লড়াইয়ে আছেন সাধারণ সদস্য পদে 237 জন প্রার্থী। আর এখানে নারী সদস্য পদে 68 জন প্রার্থী এখানে রয়েছেন। সব মিলে আপনারা দেখছেন যে ভোটের যে কার্যক্রম সেটি কিন্তু চলছে। তারা একে একে তাদের যে স্লিপ রয়েছে সেগুলো কিন্তু এখানে দেখিয়ে তারপরে তারা কিন্তু ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন এবং বিভিন্ন প্রার্থীর এজেন্ট রয়েছেন, তারা কিন্তু এখানে বলছেন যে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো সমস্যা কিন্তু তারা এখানে দেখতে পাননি। আমরা বাইরে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখানে দেখেছি, তারা কিন্তু পর্যাপ্ত সতর্ক রয়েছেন এবং এখানে কিন্তু প্রিজাইডিং অফিসার তিনি সব কিছু মনিটর করছেন যাতে যথাযথভাবে সকলেই শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে তিনি কিন্তু কাজ করছেন। এছাড়াও আমরা কিন্তু বাইরে প্রচুর পরিমাণ ভোটারদেরকে দেখেছি যারা এখনও লাইনে দাঁড়িয়ে আছেন, বিশেষ করে নারী ভোটারদের সংখ্যা কিন্তু বলার মতন এবং এখনও কিন্তু অনেকেই তারা ভোট দেওয়ার জন্য উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য কিন্তু তারা উৎসুকভাবে লাইনে দাঁড়িয়ে রয়েছেন এবং পর্যায়ক্রমে তারা একে একে সেই ভোট দিচ্ছেন এবং তারা যেটা বলছেন এমন একজন প্রার্থীকে তারা এবার বেছে নিতে চান তাদের ইউনিয়নে চেয়ারম্যান পদে, যে মানুষকে দিয়ে আসলে এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে, এই ধরনের মানুষকেই তারা ভোট দিয়ে জয়যুক্ত করতে চান। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে ভোটের সর্বশেষ খবর। ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর জানাতে রাজশাহীর গোদাগাড়ী উপজেলা থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার সাইফুর রহমান রকি এবং তার আগে মাদারীপুরের গোপালপুর ইউনিয়ন থেকে যুক্ত ছিলেন রিপোর্টার সঞ্জয় কর্মকার অভিজিৎ এবং কুমিল্লার ভাওরখোলা ইউনিয়ন থেকে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাশেদ পাপি। 2025 সালের মধ্যে ফ্রান্সের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য দ্বিগুণ করার প্রত্যাশা জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরাসি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন,
ফ্রান্স বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ার বিষয়ে ঐক্যমতে পৌঁছেছে দুই দেশ। প্যারিসে স্থানীয় সময় বুধবার বিকেলে সেখানকার ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সংগঠন মিডেফের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে একথা বলেন সরকার প্রধান। এ সময় বাংলাদেশ ফরাসি বিনিয়োগ বাস্তবায়নে সম্পূর্ণ প্রস্তুত বলেও উল্লেখ করেন শেখ হাসিনা। দেবাশিস রায়ের রিপোর্টে বিস্তারিত। রপ্তানি বাণিজ্যের হিসেবে বাংলাদেশের পঞ্চম বৃহত্তম বৈদেশিক রপ্তানির গন্তব্য ইউরোপের ক্ষমতাশালী দেশ ফ্রান্স। প্রধানত গার্মেন্টস, হিমায়িত খাদ্য, কৃষিপণ্য, চামড়া, পাট ও পাটজাত পণ্যই রপ্তানি হয় বাংলাদেশ থেকে। ব্যবসায়ীদের মতে রপ্তানি পণ্যের বৈচিত্র্য না থাকায় এই বাজারটি চাহিদা মতো বাড়ছে না। তবে এবার বাজার সম্প্রসারণে দেশটির বিনিয়োগকারীদের সঙ্গে বসলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফ্রান্স সফরের দ্বিতীয় দিন বুধবার স্থানীয় সময় বিকেলে প্যারিসের একটি হোটেল থেকে ভার্চুয়াল মাধ্যমে দেশটির ব্যবসায়ীদের সংগঠন মিডেফ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। ফরাসি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান শেখ হাসিনা। বলেন, বাংলাদেশ বিনিয়োগ বাস্তবায়নে সম্পূর্ণ প্রস্তুত। We must aim to double the volume of bilateral trade by 2025. I invite French investors to witness firsthand the investment opportunities in Bangladesh. Bangladesh stands ready to welcome you to make your business venture grow for our mutual benefit. ফ্রান্স বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় অধিষ্ঠিত হচ্ছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সময় এখন এগিয়ে যাওয়ার। During yesterday's talks with President Macron and also with Prime Minister, we have agreed to take our bilateral relations to new heights. This should be reflected in our economic partnership as well. আগামী বছর ফ্রান্স বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উপলক্ষে ফরাসি ব্যবসায়ীদের যোগাযোগ বজায় রেখে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ। লন্ডন স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ঢাকার শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। এর ব্যবস্থা করবে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই। লন্ডনের একটি হোটেলে ডিএসইর আয়োজনে শেয়ার বাজারে প্রবাসীদের বিনিয়োগের আহ্বান জানানো হয়। প্রবাসীরাও শেয়ার বাজার ও বন্ডের মাধ্যমে বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। লন্ডন থেকে শোয়েব কবিরকে সঙ্গে নিয়ে সানবির রুপলের রিপোর্ট। ঢাকা স্টক এক্সচেঞ্জের মোট বিনিয়োগের প্রায় ৯,০০০ কোটি টাকার বিনিয়োগ প্রবাসীদের। তবে এই বিনিয়োগ আগামী ৩ বছরের মধ্যে ৩ গুণ করতে চায় ডিএসই। এই লক্ষ্য সামনে রেখে লন্ডনের হলিডে ইন হোটেলে প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বিনিয়োগের আহ্বান জানায় ডিএসই কর্তৃপক্ষ। এখানে যারা ইনভেস্ট করতেছে ওইটা ট্র্যাক হবে হচ্ছিল ওই 20টা কোম্পানি বাংলাদেশের, এবং ওই 20টা কোম্পানির শেয়ারই তারা আসলে কিনতেছে। কিন্তু ইফেক্টিভলি এটা কিন্তু আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জেই কিন্তু ইনভেস্ট হচ্ছে থ্রু লন্ডন স্টক এক্সচেঞ্জ। এই ব্যাপারে আমরা লন্ডন স্টক এক্সচেঞ্জের সাথে কথা বলেছি এবং তারাও খুব ইন্টারেস্টেড এটার ব্যাপারে। ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্সের সভাপতি জানান, শেয়ার বাজার নিয়ে প্রবাসীদের যে নেতিবাচক ধারণা রয়েছে তা কাটিয়ে উঠতে নিরাপদ বিনিয়োগের সুযোগ চান তারা। যদিও ট্রেড এখানে হলেও কিন্তু ক্যাপিটালটা বাংলাদেশে চলে যাবে, বাট এই যে ইনস্টিটিউশনটা ইনভলভ হবে লন্ডন স্টক এক্সচেঞ্জ, এটা আরও কনফিডেন্স এনআরবিদের বাড়াবে। আমি মনে করি এটা খুব ভালো উদ্যোগ এবং এটাকে এগিয়ে নিয়ে যাওয়া উচিত। বিএসইসি চেয়ারম্যান বলেন, প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগে বড় ভূমিকা পালন করবে যুক্তরাজ্যে আয়োজিত সামিট। তা আমরা আমাদের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করে আগামী বছরও হয়তো করব বলে আশা করছি। বন্ড মার্কেট ও শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগ হলে অর্থনীতিতে শক্তিশালী ভূমিকা পালন করবে বলে মনে করেন বিশ্লেষকরা। ক্যাপিটাল মার্কেট যেটা যে কোনো একটা ইকোনমি বা ভাইব্রেন্ট ইকোনমির জন্য মেজর আপনি দেখবেন যে সহায়ক ভূমিকা পালন করে। আমেরিকা, ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের ব্যবসায়ীদের সঙ্গে ধারাবাহিকভাবে প্রবাসী ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করবে ডিএসই। প্রবাসী ব্যবসায়ীদের বাংলাদেশের শেয়ার বাজারে বিনিয়োগের আহ্বান জানিয়েছে ডিএসই। তবে প্রবাসী ব্যবসায়ীরা বলছেন যে বাংলাদেশের শেয়ার বাজার সম্পর্কে তাদের যে নেতিবাচক ধারণা আছে সেই নেতিবাচক ধারণা কাটিয়ে ইতিবাচক ধারণা পোষণ করতে হলে এবং বিনিয়োগ করতে হলে তারা বিনিয়োগের নিশ্চয়তা চান। সানবির রুপল, সময় সংবাদ, লন্ডন, যুক্তরাজ্য। বাংলাদেশে জ্বালানি তেলের দাম কম ও ভারতে বেশি হওয়ায় পাচারের আশঙ্কায় এবার
বেনাপোল বন্দর সীমান্তে নজরদারি ও তৎপরতা বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা। বিস্তারিত জানাতে বেনাপোল বন্দর এলাকায় আছেন সহকর্মী আজিজুল হক। সরাসরি যাচ্ছি তার কাছে। আজিজ। ধন্যবাদ তাজরিন আপনাকে। এখন দেশের সবচেয়ে বড় আলোচনার বিষয় হচ্ছে সরকারের জ্বালানি তেল খাত অর্থাৎ ডিজেল। এই ডিজেল সরকার চড়া মূল্যে বিদেশ থেকে কিনে নিয়ে আসে এবং কম দামে ভর্তুকি দিয়ে কিন্তু বাংলাদেশে তা বিক্রি করে। এই ডিজেলের বাংলাদেশের সাথে ভারতের যে ডিজেলের মূল্য, এই মূল্যে রয়েছে কিন্তু বড় ধরনের ব্যবধান। যদি 1 মাস আগের কথা আপনাকে বলি যে প্রতি লিটার ভারতে ডিজেল বিক্রি হয় 102 রুপিতে, আর বাংলাদেশে ছিল প্রতি লিটার ডিজেলের মূল্য 65 টাকা, অর্থাৎ প্রতি লিটারে কিন্তু 45 টাকা কম ছিল বাংলাদেশে ডিজেল। বর্তমানে ভারত সরকার এই ডিজেলের মূল্য কমিয়ে বর্তমান বাজার মূল্য হচ্ছে প্রতি লিটার 92 টাকা, আর বাংলাদেশে তেলের মূল্য বৃদ্ধি হয়েও প্রতি লিটার দাঁড়িয়েছে হচ্ছে 82 টাকা। তবে এখনও কিন্তু ভারতের চেয়ে বাংলাদেশে তেলের মূল্য প্রতি লিটার কিন্তু 15 টাকা বেশি রয়েছে। আর এখানেই কিন্তু পাচারের একটি আশঙ্কা। আপনি জানেন যে বাংলাদেশের সাথে ভারতের রয়েছে বিশাল সীমান্ত এবং বাণিজ্যিক এলাকা। প্রতিদিন কিন্তু ভারত থেকে প্রায় 400 থেকে 500 ট্রাক কিন্তু বেনাপোল বন্দরে প্রবেশ করে, এবং এইসব ট্রাক কখনো বেনাপোল বন্দরে পণ্য খালি করে, আবার কখনো কিন্তু বন্দরের বাইরে গিয়ে পণ্য খালাস করে। ফলে বন্দরের বাইরে যেখানে পণ্য খালাস হয় সেখানে কিন্তু প্রশাসনিক নিরাপত্তা কিন্তু বা বন্দরের নিরাপত্তা নাই। এখানে কিন্তু তেল পাচারে কিন্তু যথেষ্ট একটি শঙ্কা আছে। তবে তেল পাচার যেন কোনোভাবে না হয়, যার জন্য কিন্তু আমরা সম্প্রতি দেখতে পেয়েছি কিন্তু বর্ডার গার্ড বিজিবি কিন্তু কড়াকড়ি আরোপ করেছেন। অর্থাৎ ভারত থেকে যে সমস্ত পণ্যবাহী ট্রাক বাংলাদেশে প্রবেশ করছে, বন্দরে প্রবেশ করার আগে কিন্তু এই সমস্ত ট্রাকের যে জ্বালানি তেল সেটি কিন্তু স্কেল দিয়ে পরিমাপ করা হচ্ছে, এবং যে সময় এই ট্রাকগুলো ভারতে ফিরে যাচ্ছে তখনও কিন্তু আবার তেলের পরিমাণ দেখা হচ্ছে। বিজিবির সাথে আমরা কথা বলেছি, যশোর 49 ব্যাটালিয়নের বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সেলিম রিজা আমাকে জানিয়েছেন যে যেহেতু তেল পাচার নিয়ে একটি কথা হয়েছে, সুতরাং তেল যেন কোনোভাবে পাচার না হয় তার জন্য বর্ডার গার্ড বিজিবিকে সতর্ক রাখা হয়েছে এবং তেল পরিমাপ করা হচ্ছে। যদি এই কার্যক্রম সচল রাখা যায় তাহলে কোনোভাবে পাচারের সংখ্যা থাকবে না। আমরা কথা বলেছি সাধারণ মানুষের সাথে, সাধারণ মানুষ আমাদেরকে যেটি বলেছেন যে তেল পাচার প্রতিরোধে যেমন বিজিবি ভূমিকা রাখবে, তেমনি তেলের মূল্য যেন অতিরিক্ত বেড়ে যেন সাধারণ মানুষের জনজীবন অস্বস্তিকর না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দরে যে তেল পাচার প্রতিরোধে বর্ডার গার্ড বিজিবি নানান তৎপরতা বৃদ্ধি করেছে তার সর্বশেষ তথ্য। তাজনীন। সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি ও তৎপরতার খবর জানাতে বেনাপোল বন্দর এলাকা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজিজুল হক। ডিজেলের বাড়তি দরের নেতিবাচক প্রভাব পড়ছে কৃষিতে। চাষাবাদে বাড়তি খরচ বোঝা হিসেবে দেখছেন বরেন্দ্র জনপদের চাষি। কৃষকরা বলছেন কৃষিতে উৎপাদন ব্যয় বাড়লেও উৎপাদিত ফসলের ন্যায্য দর পাওয়া নিয়ে শঙ্কায় তারা। ডিজেলের দর লিটারে 15 টাকা বাড়ায় এবার রবি মৌসুমে ফসল উৎপাদনে 25 থেকে 30% খরচ বাড়বে বলে মনে করছেন কৃষি সংশ্লিষ্টরা। নওগাঁ থেকে এমআর রকি রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। নওগাঁ সদর উপজেলার বালুভরা গ্রামের কৃষক ওসমান গনি চলতি রবি মৌসুমে 1.5 বিঘা জমিতে রোপণ করছেন আলু। জমি প্রস্তুত সব ফসল ঘরে তুলতে তার হিসাবের খাতায় ধরে রেখেছিলেন 9 থেকে 10 হাজার টাকা, কিন্তু হঠাৎ জ্বালানি তেলের বাড়তি দর তার মতো অনেক কৃষকেরই হিসাবের খাতা ওলটপালট হয়ে গেছে। ফসল উৎপাদনে যন্ত্রচালিত মেশিনের ব্যবহার বেড়েছে কৃষিতে। জমি প্রস্তুত থেকে শুরু করে সেচ ব্যবস্থা ও ফসল ঘরে তোলা পর্যন্ত ধাপে ধাপে রয়েছে জ্বালানি তেলের ব্যবহার। ডিজেলের বাড়তি দরে ফসল চাষাবাদে উদ্বৃত্ত খরচের সাথে ঘরে তোলা ফসলের কাঙ্ক্ষিত দর পাওয়া নিয়ে শঙ্কার কথা বলছেন প্রান্তিক চাষিরা। বর্তমানে যে তেলের দাম বাড়তি হয়ে গেছে, ফসল করব কি করে, এটাই এখন আমাদের চিন্তা। তেলের দাম বাড়ছে কিন্তু কৃষকের যে পণ্য সেগুলোর কোনো দাম বাড়ছে না। বাড়তি খরচ হচ্ছে কিন্তু বাড়তি আয় হচ্ছে না। তো তেলের দাম লিটার প্রতি 15 টাকা বাড়লেও ফসল উৎপাদনে ব্যয় বাড়বে 25 থেকে 30%। এতে ক্ষতিগ্রস্ত হবে কৃষি অর্থনীতি বলছেন কৃষক নেতারা। আর কৃষি বিভাগ বলছে উৎপাদনে সমন্বয় না থাকলে কৃষক আগ্রহ হারাবে ফসল চাষাবাদে। এই ডিজেলের দাম বৃদ্ধির কারণে এটা কৃষকের উপর সরাসরি প্রভাব পড়বে। যেহেতু এবার আবহাওয়া ভালো, আগাম লাগাতে পারবে বা সঠিক সময় লাগানো হবে, সেই ক্ষেত্রে ফলন প্রত্যেকটা ফসলেরই আমার মনে হয় বাড়বে। আর কি খরচ বাড়বে না, অন্যান্য ক্ষেত্রে হয়তো সারের দাম কম আছে, সেই ক্ষেত্রে সমস্যা হবে না। জেলার বরেন্দ্র জনপদে বছরে 3 মৌসুমে 4.5 লাখ হেক্টর জমিতে প্রায় 28 লাখ মেট্রিক টন ধান সহ নানা ফসল চাষাবাদ করেন কৃষক। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। নাটোরে বেড়েছে শীতকালীন সবজির সরবরাহ, এতে দামও রয়েছে ক্রেতাদের নাগালে। আড়তদাররা বলছেন
সরবরাহ অনুযায়ী পাইকার না থাকায় দর অনেক পড়ে গেছে। নাটোর থেকে আল মামুনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভোরের আলো ফুটতে না ফুটতেই নিজেদের উৎপাদিত সবজি নিয়ে নাটোরের হাটগুলোতে ভিড় করেন চাষিরা। ক্রেতা আর বিক্রেতাদের আনাগোনায় অল্প কয়েক সময় ধরে হরদম চলে কেনা। এবার হাটগুলোতে সবজির সরবরাহ বেশি, তাই তো প্রায় সব সবজি কেজি প্রতি 10 থেকে 15 টাকা পর্যন্ত কম দরে বিক্রি হচ্ছে। এতে ক্রেতারা স্বস্তিতে থাকলেও অসন্তুষ্ট চাষিরা। তারা বলছেন উৎপাদনে খরচ বাড়ায় লাভ করতে পারছেন না তারা। আগে হাফ কেজি যে দামে কিনছিল সে টাকা দিয়ে এখন বর্তমান 1 কেজি পাওয়া যাচ্ছে। কাঁচা সবজির বাজারটা একেবারে কম, উৎপাদন খরচ বেশি, এর থেকে যদি নিম্নমানে আসে তাহলে আমাদের লস হবে। প্রতিদিন সবজির দাম কমতেছে, বিশেষ করে কপির দাম, মূলা, শাকসবজি। আড়তদারদের মতে বাজারে পাইকার না থাকায় সবজির দাম কমছে। শীতকালীন সবজির সর্বোচ্চ আমদানি, এই আমদানির পরিপ্রেক্ষিতে গত 2 দিন চেয়ে আজকে কেজিতে 10 থেকে 20 টাকা দাম দরপতন হয়েছে। চলতি বছর জেলায় 1,25,000 মেট্রিক টন সবজি উৎপাদনের আশা করছে কৃষি বিভাগ। সময় সংবাদ, নাটোর। আগামী 4 মাস বন্ধ থাকছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাতে ফ্লাইট ওঠানামা। চলতি বছরের 10 ডিসেম্বর থেকে 2022 সালের 11 মার্চ পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। গতকাল এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সিভিল এভিয়েশন। এ বিষয়ে বিমানবন্দর পরিচালক AHM তৌহিদুল আহসান জানান, তৃতীয় টার্মিনাল নির্মাণ কাজের সুবিধার জন্য নতুন হাই স্পিড কানেক্টিং ট্যাক্সিওয়ে বানানো হচ্ছে, যার নির্মাণ কাজ চলবে রাতেও। সংস্কারের জন্যই রানওয়ে বন্ধ রাখা হবে। এক্ষেত্রে রাতের সব ফ্লাইট দিনের শিডিউলের সাথে সমন্বয় করা হবে বলে জানান তিনি। এখনো শিডিউল হয় না, শিডিউল হলে বোঝা যাবে। এখনো তো উইন্টার শিডিউলটা হয়নি, এখনো তাদের রিভার্স শিডিউলটা জমা দিবে, তারপরে আমরা কম্পাইল করবো আর কি। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার জুবায়ের ফয়সাল। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জুবায়ের, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আন্তর্জাতিক বহির্গমন টার্মিনালে অবস্থান করছি এবং আপনি দেখতে পাচ্ছেন আমাদের পেছনে একটি বিপুল সংখ্যক যাত্রীরা অবস্থান নিয়েছেন এবং তারা দেশ ছাড়বেন বলে তারা এখানে এসেছেন। এবং প্রতিদিনই কিন্তু আসলে সকাল থেকে গভীর রাত পর্যন্ত বিমানবন্দরের টার্মিনালগুলোতে এরকম ভিড় লেগেই থাকে, কারণ এখন যে পরিমাণ মানুষের বিদেশ যাওয়ার প্রবণতা বেড়েছে বা বিদেশ থেকে মানুষ আসছে, সেই তুলনায় বাংলাদেশে যে বিমানবন্দরের ক্যাপাসিটি সেটি কিন্তু যথেষ্ট ঘাটতি রয়েছে। এর মধ্যেই একটি ঘোষণা এসেছে বিমানবন্দর কর্তৃপক্ষের তরফ থেকে। গতকাল আমরা জানতে পেরেছি যে আপনিও কিছুক্ষণ আগে জানালেন যে 4 মাস বন্ধ থাকবে বিমানবন্দরের রানওয়ে, সেটি প্রতিদিন রাত 12টা থেকে সকাল 8টা পর্যন্ত। অর্থাৎ আমরা দেখছি যে সময়টাতে আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে অনেক বেশি ফ্লাইট ছেড়ে যায়, ঠিক সেই সময়টাতে বন্ধ থাকার একটা সিদ্ধান্ত বিমানবন্দর কর্তৃপক্ষ নিয়েছে। এবং এই সিদ্ধান্তের কারণে একটা প্রভাব পড়বে আসলে সব দিকে। যেমন আমরা যখন দেখি যে এখান থেকে কোনো নাগরিক যখন এই রাতের বেলায় ওঠে বিমানে, স্বল্প দূরত্ব কিংবা একটু বেশি দূরত্বের গন্তব্যে যেতে গেলে সেই সব দেশে গিয়ে কিন্তু তারা দিনের বেলাতেই অবতরণ করেন। অর্থাৎ এখন যদি দিনের বেলা সমন্বয় করে দিনের বেলা ফ্লাইটগুলো আনতে হয়, সেক্ষেত্রে কিন্তু সেই সব দেশে রাতের বেলায় গিয়ে বাংলাদেশিদের নামতে হবে। সেক্ষেত্রে তাদের নতুন কোনো দেশে নতুন কোনো গন্তব্যে গিয়ে শুরুতেই কিছুটা বিপাকে পড়ার একটা সম্ভাবনা রয়েছে। এছাড়া করোনা সংকট কাটিয়ে আপনি জানেন যে ধীরে ধীরে সচল হচ্ছে বাংলাদেশের এভিয়েশন ট্যুরিজম খাত এবং সারা বিশ্বেই আসলে সবচেয়ে বেশি বিপর্যস্ত খাত এভিয়েশন। সেক্ষেত্রে করোনা পরবর্তী সময়ে এই যে যখন একেবারে মানে শুরুর পর্যায়ে রয়েছে, ঠিক এই মুহূর্তে রানওয়ের যে নির্মাণ কাজ বা রানওয়ের যে সংস্কার কাজ, সেটির জন্য এটা বন্ধ করে রাখা রাতে একটা লম্বা সময়ের জন্য এটি কতটা প্রভাব পড়বে সেটা জানতে আমরা কয়েকজন এভিয়েশন বিশেষজ্ঞের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন শুরুর দিকে হয়তো একটু সমস্যাই হবে, কারণ একটা প্রচলিত যে নিয়ম, সেই নিয়মের বাইরে হঠাৎ করে যাওয়াটা আসলে একটা ধাক্কা খাবে এবং বাংলাদেশের মানুষ যারা নিয়মিত ট্রাভেল করেন এবং যেসব আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো বাংলাদেশে সেবা দেয় এবং তাদেরও কিন্তু এই শিডিউলগুলো নতুন করে সমন্বয় করতে তাদের কিন্তু একটু বেগ পেতে হবে। সেক্ষেত্রে তাদেরকে ফ্লাইট টাইম চেঞ্জ করতে হতে পারে, কিংবা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পেরেছি যে যেসব দেশগুলোতে যাওয়ার ক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে যাওয়ার ক্ষেত্রে যেসব জায়গায় একটা স্বল্প দূরত্বে স্বল্প সময়ের জন্য যাত্রা বিরতি, যেটিকে ট্রানজিট বলে বিমান পরিবহনের ভাষায়, এই ট্রানজিটের যে সময়টা সেটি কিন্তু একটা লম্বা সময় হতে পারে।
সেক্ষেত্রে ভিন্ন আরেকটি বিমানবন্দরে গিয়ে অনেক যাত্রীকে সেখানে লম্বা সময় ধরে অপেক্ষা করতে হতে পারে। বিমানবন্দর কর্তৃপক্ষ যেটি বলছে সেটি হলো যে শীতকালে রাতের বেলায় ফ্লাইট পরিচালনা করা কিছুটা কষ্টসাধ্য হয়ে যায় কুয়াশার কারণে। অনেক সময় এয়ার ট্রাফিক কন্ট্রোল তারা ম্যানেজমেন্টে কিছুটা ঘাটতি তৈরি হয়, সেক্ষেত্রে তারা এই সময়টাতে যখন শীতের কুয়াশা আসন্ন যে সময়টাতে এই সময় ফ্লাইট পরিচালনা যেহেতু কম হয় সেক্ষেত্রে এই সময়টাতেই তারা বেছে নিয়েছেন এবং রানওয়ের কাজ যেটি করা প্রয়োজন সেটি এই মুহূর্তে আসলে খুবই জরুরি হয়ে দাঁড়িয়েছে। কারণ বাংলাদেশে যে একটি মাত্রই রানওয়ে আপনি জানেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, এবং এই কিছুদিন পরেই যখন কাজ চলছে আপনারা জানেন বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের, সেটি হয়ে গেলে এই রানওয়ে দিয়েই কিন্তু সব বিমান পরিচালনা করতে গেলে কর্তৃপক্ষকে আসলে বেশ বেগ পেতে হবে। সেক্ষেত্রে এটিও নির্মাণ করা খুব জরুরি বা সংস্কার করা খুব জরুরি। সব মিলিয়ে এখন দেখার বিষয় বিমানবন্দর কর্তৃপক্ষ আন্তর্জাতিক এয়ারলাইন্সগুলো আন্তর্জাতিক পর্যায়ের সাথে কিভাবে সমন্বয় করে এই সমস্যাটি সমাধান করেন। তো আমার কাছে তাজনীর এখন পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই ছিল সবশেষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন রিপোর্টার জুবায়ের ফয়সাল। ইন্টারনেট পেমেন্ট বা আইপি অ্যাকাউন্ট খুলে বিদেশি বিনিয়োগ পরামর্শ প্রতিষ্ঠানের বিপুল বৈদেশিক মুদ্রা হাতিয়ে নিচ্ছে আন্তর্জাতিক ফিন্যান্সিয়াল স্ক্যামার চক্র। ফ্রিল্যান্সিংয়ের আড়ালে বিভিন্ন সোশ্যাল সিকিউরিটি নম্বর ও বিদেশি ব্যাংকের ভুয়া আইপি অ্যাকাউন্ট খুলে বৈদেশিক মুদ্রা হাতিয়ে নেয়ার অভিযোগে সিরাজগঞ্জ থেকে 2 প্রতারককে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। প্রতারণার এই ধরনকে পুলিশ বলছে নিউ অ্যাকাউন্ট ফ্রড। বুলবুল রেজার রিপোর্ট। বিদেশি স্ক্যামারদের সঙ্গে হাত মিলিয়ে দেশে বসেই বিশ্বের নামি দামি বিনিয়োগ প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করছে দেশীয় স্ক্যামাররা। কয়েকটি ধাপ পেরিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে অর্থ। প্রথমে কোনো আন্তর্জাতিক বিনিয়োগ পরামর্শক প্রতিষ্ঠানে আইডি খুলে তারা দিতে হয় ব্যক্তিগত ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য। যাচাইয়ের অংশ হিসেবে প্রতিটি আইডির ব্যাংক অ্যাকাউন্টে সাময়িকভাবে $1 দিয়ে থাকে বিনিয়োগ প্রতিষ্ঠান। তথ্য যাচাই শেষে 2-3 দিনের মধ্যে এই অর্থ আবার ফেরত নেওয়ার কথা, কিন্তু তার আগেই টাকা চলে যায় প্রতারকদের পকেটে। পারফেক্ট মানি, ওয়েব মানি, পে ওনারের মতো বেশ কয়েকটি ইন্টারনেট পেমেন্ট সিস্টেম ব্যবহার করে স্ক্যামাররা। প্রতারকরা করতো কি যখনই ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা জমা হতো সেই টাকাটা তারা বিভিন্ন ইন্টারন্যাশনাল কিছু মোবাইল ব্যাংকিং অ্যাপস আছে আপনারা জানেন, সেইগুলি দিয়ে টাকাটাকে তারা অন্য অ্যাকাউন্টে সুইচ করে নিত। এখানে বিদেশি অপরাধীদের সংশ্লিষ্টতা আছে। যে গ্রুপগুলির কথা বলেছে, যে সিক্রেট যে গ্রুপগুলি আছে, সেখানে তারা বিভিন্ন মানুষের এসএসএন নাম্বারগুলি কালেক্ট করে এগুলি কিনে এগুলি দিয়ে অ্যাকাউন্টটা খুলে। প্রতারণার অভিযোগে সিরাজগঞ্জ থেকে চক্রের 2 সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। ভুয়া তথ্য ব্যবহার করে বিনিয়োগ প্রতিষ্ঠানে 1 লাখ অ্যাকাউন্ট খুলেছিল তারা। এর মধ্যে 15,000 অ্যাকাউন্ট থেকে তারা $15,000 সরিয়েছে। অ্যালার্মিং জায়গাটা হচ্ছে যে যেই দুজনকে ধরেছি তারা দুইজনেই কিন্তু নিজেদেরকে ফ্রিল্যান্সার এন্টারপ্রেনিয়র হিসেবে পরিচয় দিচ্ছে, যে তাদের সাথে তাদের আন্ডারে প্রায় 30-40 জন করে ফ্রিল্যান্সার কাজ করেন। একটা পটেনশিয়াল একটা সেক্টর, এটাকে প্রমোট করা হচ্ছে সরকারিভাবে বা সবভাবে। আমরা চাই যে ফ্রিল্যান্সিংটাকে প্রমোট হোক। তো সেখানে ফ্রিল্যান্সাররা কিন্তু জেনে না জেনেই কিন্তু অপরাধে জড়িয়ে পড়ার একটা রিস্ক কিন্তু রয়ে গেছে। ফ্রিল্যান্সিং এর আড়ালে যারা অবৈধভাবে এই ধরনের প্রতারণার আশ্রয় নিচ্ছে তাদের সবাইকে আইনের আওতায় আনার কথা জানিয়েছে সিটিটিসি। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। কার্বন নির্গমন রোধ সহ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় যৌথ পদক্ষেপ নিতে আকস্মিকভাবে ঐক্যমত্যে পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও চীন। পাশাপাশি আগামী দশকে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়ানোরও আশ্বাস দিয়েছে দুই দেশ। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলায় স্কটল্যান্ডের গ্লাসগোয় চলমান COP26 সম্মেলনে এই ঘোষণা আসে। জাতিসংঘের আয়োজনে স্কটল্যান্ডের গ্লাসগোয় চলছে জলবায়ু সম্মেলন COP26। সম্মেলন শেষ হবে আগামী শুক্রবার। সময় ফুরিয়ে আসছে দ্রুত, হাতে আছে আর মাত্র একদিন। প্রতিদিনকার মতো এদিনও বিভিন্ন ইস্যুতে কথা বলেন বিশ্ব নেতাদের প্রতিনিধিরা। তবে বুধবার এলো অনেকটাই অপ্রত্যাশিত এক ঘোষণা। যুক্তরাষ্ট্র ও চীন এক যৌথ ঘোষণায় জানায় জলবায়ু সংকট মোকাবিলায় একসঙ্গে কাজ করতে সম্মত হয়েছে তারা। সম্মেলনে যুক্তরাষ্ট্রের জলবায়ু বিষয়ক বিশেষ প্রতিনিধি জন কেরি বলেন, যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে মতপার্থক্যের কোনো অভাব না থাকলেও জলবায়ুর সংকট নিরসন বিষয়ে সহযোগিতার মাধ্যমে কাজটি সম্পন্ন করাই এখন একমাত্র উপায়। I am pleased to announce on behalf of President Biden and Secretary Blinken that we have agreed to a basic framework for this cooperation going forward. The United States and China have no shortage of differences, but on climate,
Cooperation is the only way to get this job done. This is not a discretionary thing, frankly. This is science. It's math and physics that dictate the road that we have to travel. চীনের শীর্ষ জলবায়ু আলোচক শি জেনহুয়া সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, কার্বন নির্গমন কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে চীন। জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব পুরো মানবজাতির উপর পড়েছে। এতে আমাদের পরবর্তী প্রজন্মের সুস্থ থাকাও নির্ভর করছে। জলবায়ু পরিবর্তনের বিষয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে মতপার্থক্যের চেয়ে সম্মতি বেশি রয়েছে। 2015 সালে প্যারিস চুক্তি অনুযায়ী কার্বন নির্গমন হ্রাসের মাধ্যমে বৈশ্বিক গড় তাপমাত্রা 1.5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে সীমাবদ্ধ রেখে উষ্ণতা বৃদ্ধি থেকে রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিশ্ব নেতারা। যদিও আগের সেই চুক্তিতে সই করতে অসম্মতি জানিয়েছিল চীন। এর পরিবর্তে জাতীয় পরিকল্পনা গ্রহণের কথা বলেছিল দেশটি। তবে এবারের ঘোষণার পর আশার আলো দেখছেন পরিবেশ বিজ্ঞানীরা। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। সরকারি বেসরকারি অংশীদারিত্বের ভিত্তিতে ছোট আকারের রিঅ্যাক্টর নির্মাণে হাত দিয়েছে ব্রিটেন। এরই মধ্যে রোলস রয়েস সহ 3 প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে $54.60 লাখ তহবিলও গঠন করা হয়েছে। কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় আনতেই এমন উদ্যোগ বলে জানানো হয়েছে। আর এই নতুন প্রকল্পে সৃষ্টি হবে 40,000 মানুষের কর্মসংস্থান। পরিবেশকে দূষণমুক্ত রাখতে উন্নত প্রযুক্তি ও নতুন নতুন উদ্ভাবন নিয়ে কয়েক দশক ধরেই বেশ জোরে সোরে কাজ চলছে পৃথিবীব্যাপী। এবার সহজে ও কম খরচে এই কাতারে বিশ্ববাসীকে সামিল করতে উদ্যোগ নিয়েছে ব্রিটেন। প্রথমবারের মতো স্মল মডুলার নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরিতে কাজ শুরু করেছে দেশটি। এরই মধ্যে $54.60 লাখ তহবিলও গঠন করা হয়েছে, যেখানে ব্রিটেন দিয়েছে $28.30 লাখ আর বাকি $26.30 লাখ দিয়েছে ব্রিটিশ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান রোলস রয়েল সহ 3টি বেসরকারি প্রতিষ্ঠান। দেখুন, এটা খুবই ভালো উদ্যোগ বলে আমরা মনে করছি। স্মল মডুলার রিঅ্যাক্টর অত্যাধুনিক প্রযুক্তির একটি সন্নিবেশ। এটি সফলভাবে সম্পন্ন করার ব্যাপারে যুক্তরাজ্য খুবই আত্মবিশ্বাসী। এটা তো বলা যায়, এখানে ভালো বেতনে 40,000 মানুষের কর্মসংস্থান হবে। এমনভাবে এসব স্মল রিঅ্যাক্টর বানানো হবে যেন তা কম খরচে সহজেই বহন করা ও স্থাপন করা যায়। বলা হচ্ছে, একটি রিঅ্যাক্টর থেকে বিদ্যুৎ বা জ্বালানি সরবরাহ করা যাবে প্রায় 10 লাখ বাড়িতে। এটা এমন একটা প্রকল্প যা আজ শুরু হলে আজকেই বাজারে প্রভাব ফেলতে সক্ষম। এখানে যেমন ভালো কর্মসংস্থান সৃষ্টি হবে, তেমনি কার্বনের দূষণমুক্ত বিদ্যুৎ সরবরাহ করা যাবে। বিশ্বব্যাপী তো প্রতিনিয়ত হাইড্রোজেন, সিনথেটিক ফুয়েল সহ দূষণমুক্ত জ্বালানির চাহিদাও বাড়ছে। আশা করা হচ্ছে নতুন এই উদ্যোগ সফল হলে স্মল রিঅ্যাক্টরের মাধ্যমে জ্বালানি সরবরাহ করতে 2030 সাল লেগে যাবে। এদিকে এ খাতে রোলস রয়েলসের বিনিয়োগের খবর ছড়িয়ে পড়তেই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম বেড়ে গেছে 4%। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ। এ সময়ের বাণিজ্যের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। 4 বছরের মধ্যে ফ্রান্সের সঙ্গে বাণিজ্যের আকার দ্বিগুণ করতে চায় বাংলাদেশ। ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। লন্ডন স্টক এক্সচেঞ্জের মাধ্যমে ঢাকার শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। ব্যবসায়ীদের আগ্রহ প্রকাশ। এবং তৃতীয় টার্মিনাল নির্মাণে 11 মার্চ পর্যন্ত প্রতি রাতে বন্ধ শাহজালাল বিমানবন্দরের রানওয়ে। সমন্বয় করা হচ্ছে দিনের ফ্লাইট শিডিউল। এই ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়ের।